সঞ্জয়, দেখ, বলো বলো, জয়েন করো। ওটা ডিস্টার্ব কেটে দিলাম। এরপর হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ। চৈতন্য মতন কে করছিল না? চৈতন। হ্যাঁ, চৈতন অ্যাকসেপ্টেড, বলো। শুনতে পাচ্ছেন? হুম, সবাই পাচ্ছে। প্রফেসর ইয়াসকাল তত্ত্বাবধানে এই কমিটি গঠিত হয়। মেন ফোকাস ছিল এখানে লার্নিং উইথাউট বার্ডেন। কার তত্ত্বাবধানে? প্রফেসর ইয়াসপাল, YASH। কোনটা আমি বললাম? NEP 2020। আচ্ছা। না, কে কস্তুরী রঞ্জন, ঠিক ঠিক, সরি। যশপাল ছিল এনসিএফ 2005। হ্যাঁ, ঠিক ঠিক। কে কস্তুরী রঞ্জনের তত্ত্বাবধানে এটি গঠিত হয়। মেন ফোকাস এখানে ছিল আপনার লার্নিং উইথাউট বার্ডেন, মুখস্থ বিদ্যার পরিবর্তে অ্যাক্টিভলি পার্টিসিপেট, যেটা কনস্ট্রাকটিভিজম। আর কাঠামো। এনসিএফ এ চলে গেলে আবার এনইপি, জাতীয় শিক্ষানীতি 2020। লার্নিং উইদাউট বার্ডেন ওয়াজ দ্য ফোকাস এন্ড মোটো অফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেম অফ 2005। এবার ডেফিনেটলি প্রত্যেক শিক্ষা ক্ষেত্রেই বলা হচ্ছে লার্নিং উইদাউট বার্ডেন, কিন্তু সেটা ফোকাস এরিয়া কিন্তু এনইপির নয়। এখানে সিলেবাসের মানে বইয়ের বাইরেও এক্সট্রা কারিকুলার গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, এখানে কোর সাবজেক্টের পরিবর্তে এক্সট্রা কারিকুলার প্রতি বেশি গুরুত্ব প্রদান। বলো, আমার স্ক্রিন কি ঘুরে গেছিল? আগে শিক্ষার কথা বলো। তো যে দুটো বললে কোর এরিয়া, মানে এক্সট্রা কারিকুলার বলুন ওটা, ওখানে বেশি তোমার ভোকেশনাল মানে বৃত্তিমূলক শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং শিক্ষার কাঠামোটাই পাল্টে দেওয়া হয়েছে। প্রশান্ত, নাও ইউ আর কানেক্টেড। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। পরিষ্কার শোনা যাচ্ছে, দুমদাম করে শোনা যাচ্ছে। আচ্ছা, তো স্যার এনইপি 2022 কে কস্তুরঙ্গন কমিটির যে সুপারিশ ছিল, ইউনিভার্সাল অ্যাক্সেস বলা হয়েছিল, মানে প্রত্যেকের জন্য, সবার জন্য শিক্ষার কথা বলা হয়েছিল। ইউনিভার্সাল, প্রথম অ্যাক্সেস মানে সবার জন্য শিক্ষা। ইউনিভার্সাল অ্যাক্সেস, ইকুয়ালিটি মানে সমতা থাকবে শিক্ষার, এবং কোয়ালিটি এডুকেশনের কথা বলেছিল, গুণবত্তার উপর ভাই, জোর দিয়ে। তাহলে তুমি পিলারটাতে বলে শুরু করলে আরো ভালো শোনাবে। হ্যাঁ, ইউনিভার্সাল অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি, আর হ্যাঁ স্যার, ইকুয়ালিটি অ্যান্ড অ্যাক্সেসের কথা বলা হয়েছিল, সাথে 5+3+3+4 যে নতুন এডুকেশনের কাঠামোর কথা বলা হয়েছিল। এর আগে যেটা কোঠারি কমিশনের সুপারিশের 10+2+3-র পরিবর্তে এটা নতুন একটা সুপারিশ দেওয়া হয়েছে। থ্রি কে টানতে যেও না। থ্রিটা হচ্ছে কলেজ, 10 প্লাস আচ্ছা। 2+3। তুমি বলবে ওখানে একটা দিয়ে শুরু করো, যে 12 ইয়ার এতদিন পর্যন্ত যে 12 বছর, মানে উনি দেখো তোমার বলাটাই যখন যখন ওনার একটা আগ্রহ তৈরি হয় যে আহ, যে 12 বছরের যে স্কুল এডুকেশন ছিল, এনইপির কাঠামোর ফলে সেটা 15 বছরের স্কুল এডুকেশন করা হয়েছে, যেটা 5+3+3+4। ঠিক আছে প্রশান্ত, হ্যাঁ তুমি ওটা ওটা কিন্তু তুমি যেটা বললে ইউনিভার্সাল অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি, ওখানে 5 পিলার্স আছে দেখবে। ওটা একটা দুটো বললে তারপরে সেটা এডুকেশন কাঠামোতে অবশ্যই যাবে, কাঠামোতে তুমি ফোকাস করবে। ঠিক আছে?
ঠিক আছে কাঠামোতে স্যার। ফোকাস করার পরে আরেকটা যেটা ফোকাস করবে সেটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন যেরকম ভোকেশনাল আলাদা করে পড়ানো হয় সেটা আলাদা করে পড়ানো হবে না, একই সাথে থাকবে সমান্তরাল ভাবে। ঠিক আছে প্রশান্ত, ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তোমার বাড়ি প্রশান্ত? স্যার বাড়ি আমার হচ্ছে আনাই জামবাই। না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন রাখলাম। বেসিক এডুকেশন। বেসিক এডুকেশন, পারমিতা হাতটা তুলে আর ছেড়ে দিলে কেন? বেসিক এডুকেশন আগের দিন করিয়েছি, এটা আমি জানতে চাইবো বনশ্রীর কাছে আর সন্দীপ গাঙ্গুলি আর ইভা। স্যার আমি এনইপি 2020টাই বলতেছিলাম, ওটা আরেকটা স্যার মানে গুরুত্বপূর্ণ দিক। বলো বলো। স্যার এনইপি 2020তে মাল্টিপল এন্ট্রি এন্ড এক্সামিনেশন, যেটা আর কি উচ্চশিক্ষায় বহুমুখী ভর্তির সুযোগ, ওইটাও চালু করা হয়েছিল। দেখেছি আমি একটু। পারমিতা, হ্যালো বলো বলো। স্যার, ওই এনইপি 2020 ওইটারে আরেকটা গুরুত্বপূর্ণ দিক স্যার। হ্যাঁ, এটা বাদ ওইটাই দিয়ে স্যার। কিছু বলবে, যেটা বলবো সেটা বাদ দিয়ে কিছু বলবে? না স্যার, ওইটাই বলার ছিল, ওই জন্য স্যার হ্যান্ড রাইজ করেছিলাম। ঠিক আছে, ইটস ওকে। এটা নিয়ে বলবে, এটা তুমি যখন এসে গেছো বেসিক এডুকেশন নিয়ে বলবে। এই নেওয়া হয়েছে, বলো। হ্যালো বলো। স্যার, শোনা? সবাই শুনছে। স্যার, বেসিক এডুকেশনটা গান্ধীজি 1937 সালে করেছিলেন। আর এখানে বলা হয়েছিল যে হাত মানে হাতে কলমে শিক্ষা কাজের মাধ্যমে, বিশেষ করে হস্তশিল্পের উপর জোর দেওয়া হয়েছিল। এডুকেশন থ্রু ক্রাফট। হুম স্যার, এটুকুই মনে আসছে। আর আর মনে রাখাটা আর একটু বাড়াতে হবে। হুম, তারপর স্যার ওই শিক্ষার্থীরা মানে ওই নিজের টাকা উপার্জন করে নিজের টাকায় পড়াশোনা করবে, সে একটা কথা ব্যবস্থা ছিল আর কি। এর 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 আরেকটা নাম কি? বেসিক এডুকেশন আর বুনিয়াদী শিক্ষা। আর নয় তালিম। নেই তাহলে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কিছু কোশ্চেন আছে আর? না স্যার, ঠিক আছে। আমি যাদের নাম বললাম তারা কই গো, কোথায় গেলে? অনুপ, কলিম, রঞ্জন, এই বলো। স্যার এটা স্যার আরেকটা বেসিক এডুকেশনে ছিল, যেটা অনুবন্ধ প্রণালী, মানে একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে সংযোগ। ঠিক। যেটা বলবেই সেটা হচ্ছে তিনি একটা নতুন শিক্ষার ধারণা দিয়েছিলেন 1937 সালের ওয়ার্ধা ট্রেনিং এ, ওয়ার্ধা সম্মেলনে। সেটা করা হয় বা সেটা বলা হয়েছিল।
যেখানে লার্নিং বাই ডুইং, অর্থাৎ হাতে কলমে কাজ করার মধ্য দিয়ে শিক্ষা, এডুকেশন থ্রু ক্রাফট, হস্তশিল্পের মাধ্যমে শিক্ষা, শিক্ষা হবে অবৈতনিক বাধ্যতামূলক, এবং এই হস্তশিল্প উৎপাদনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের মানে বিদ্যালয় বিদ্যালয় পরিচালনা বা পড়াশোনার খরচের একটা অংশ তুলতে পারবে। That's all. আর কি কিছু বলবে? এবারে আমি জানতে চাইছি, বলো। হ্যাঁ স্যার, হ্যালো হুম হুম হুম। স্যার, ওই সর্বশিক্ষা অভিযান আর সর্বশিক্ষা মিশন স্যার, এটা একটু আলাদা না একই, একটু বলেন প্লিজ। তুমি চাকরি, প্রাইমারি চাকরি তোমার লক্ষ্য, প্রাইমারি শিক্ষিকা তোমাকে হতে হবে, এটা তোমার মিশন। মিশন করতে গিয়ে তুমি যে অ্যাক্টিভিটি গুলো করতে, শিক্ষিকা হতে গিয়ে তুমি যে আমাদের প্রদীপনে আসছো, অনলাইন ক্লাস করছো, বাড়িতে পড়ছো, একটা স্কুলে যে তুমি পড়াচ্ছ, এগুলো হলো তোমার অভিযান। থ্যাংক ইউ স্যার। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। একটা মিশন, যেটা ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, যেটা সর্বশিক্ষা মিশনে ছিল, সেটা মূল, সেইটা হলো মিশন। এই মিশনকে করতে গিয়ে রাতের বেলা মাছ ধরবো, এটা হচ্ছে মিশন। আর মানে মাছ ধরার মিশন, মাছ ধরতে গিয়ে নৌকা চালানো, এটা একটা অভিযান। ওকে জাল স্যার। ফেলা, এটা একটা অভিযান। ঠিক আছে? হ্যাঁ স্যার। এই বনশ্রী হ্যান্ড রেজ করছিল, আরেকবার হ্যান্ড রেজ করো, তুমি একদিনও সাড়া দাওনি। এতক্ষণ হ্যান্ড এসছে বনশ্রী, দেখি 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 দেখি। হুম, কানেক্টেড। বলো বনশ্রী। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনছি। ওই বেসিক এডুকেশন থেকে বলছি না? হ্যাঁ, বেশি কিছু শুনতে বলো। বেসিক এডুকেশন থেকে বলছি। হুম হুম। 7 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষাদানের কথা এখানে বলা হয়েছিল। বেশ, একটা আর একটা শিক্ষাদানের একটা কথা, যদি বলো। হুম, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হ্যাঁ। হয়েছিল। আর স্ব-অর্থ সংস্থানের কথা বলা হয়েছিল। হুম। স্ব-অর্থ সংস্থান, ভেরি গুড। যেটাকে একটু আগে ও বললো যে হ্যাঁ। বিদ্যালয়ের যে পড়াশোনার যে খরচটা, সেটা ওখান থেকে হবে। যেটা বলবেই বলবে মানুষ, যেখান থেকে শুরু করবে, দ্যাট মাস্ট বি ফ্রম লার্নিং বাই ডুইং, ওয়ার্ডটা ইউজ করবে হ্যাঁ, একদম। লার্নিং বাই ডুইং এন্ড এডুকেশন থ্রু ক্রাফট। এই এই দুটো ভুললে চলবে না, এই দুটো মনে রাখো। এই দুটোকে দিয়ে তুমি 5টা পয়েন্ট বের করে নিতে পারবে। তুমি স্ব-অর্থ সংস্থান এডুকেশন থ্রু ক্রাফট থেকে হয়ে যাচ্ছে, লার্নিং বাই ডুইং হাতে কলমের মধ্যে হচ্ছে, অনুবন্ধ প্রণালী, যে রেলিভেন্ট জিনিসগুলো ওখানে, মানে ওই যে বললাম, চরকা কাটতে গিয়ে সুতার যে মাপ নেওয়া, কত মিটার কত গজ, সেটা তোমার হচ্ছে ম্যাথ শিখবে। তুলো তৈরি, তুলো হ্যাঁ, চাষ ইতিহাস সম্বন্ধে জানা। তুলো চাষ, এই জিনিসগুলো। হ্যাঁ। ঠিক। আর তুমি পড়াশোনা করছো তো? আমি, হুম হুম, হ্যাঁ স্যার করছি। ঠিক আছে। ঠিক আছে আমরা স্যার, এই থ্যাংক ইউ। ডেমো অনলাইনেই করাবো, দেখি জুম সেটআপটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আর কিছু টপিক থাকলে ওখানে আমাদের মেসেজ করবে যে এইগুলো দরকার। ঠিক আছে, দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো, ভালো থেকো, পড়াশোনা করো। থ্যাংক ইউ। আমি রঞ্জন, আমি আগে কোশ্চেনটা করে নিই, তারপর 3-4টা নাম বলবো, তারা করবে।
আহ যেটা বলতে হবে সেটা হচ্ছে তোমার মিড ডে মিলের প্রয়োজনীয়তা বিদ্যালয়ে কি? এটা রঞ্জন, সন্দীপ, সঞ্চিতা, বলো। রঞ্জন কানেক্টেড, বলো। হ্যালো। হ্যাঁ বলো বলো, কানেক্টেড। একটা ছিল স্যার ড্রপ আউট নিয়ন্ত্রণ করা, আর হুম। নিউট্রিশন সাপ্লাই মানে পুষ্টির সাপ্লাই ছিল একটা, মানে সরবরাহ, আরেকটা ওই সমস্ত স্টুডেন্ট একসাথে বসে খাওয়ার ওই সামাজিক একটা ইউনিটি মানে সমতা টাইপের। আর আরেকটা সে বলেছিলেন আগের দিন ওই যারা রান্না করে মহিলাদের সেলফ হেল্প গ্রুপ, নারীদের ক্ষমতার একদমই ঠিক। পুষ্টি সরবরাহটা বলবেই বলবে, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, ওকে, আমার কাটতে দাও তোমাকে। আর যাদের বললাম, দেখো ঘরে মোবাইলটা দেখে দেখে যদি একটু ফটফট না করো তাহলে হবে কি করে? ইন্টারাকশনটা দরকার। সন্দীপ গাঙ্গুলি কোথায়? মথন কর্মকার, মথন এসছে হ্যান্ডেল করে, মথন দেখি কোথায় আছে। মথন বলো, বলো বলো। হুম হুম, হ্যালো। বলো বলো হ্যাঁ স্যার, এই মিড ডে মিলটা বলবো। বলো। স্যার এই মিড ডে মিলটা দরকার তো খুবই আছে, কারণ শিশুদের অপুষ্টি দূর করা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। প্লাস স্যার এটাতে বর্ণ বৈষম্য স্যার দূর করা যায়। এখানে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল শিক্ষার্থীকে যেহেতু একই পাশে বসিয়ে খাবারটা দিতে পারি, তাই এখানে একটা এই যে যে কোনো স্যার ধর্ম বর্ণ এইসব একটা ভেদাভেদ স্যার থাকে না আমার মনে হয়। প্লাস গুড। এখানে হ্যাঁ অনুন্নয়ন এবং অপচয় রোধ করা যায়। আর এছাড়া শিক্ষার্থীদের উপস্থিতি আমরা এখানে বৃদ্ধি করতে পারি। হ্যাঁ, উপস্থিতি রেগুলারিটি করা, হ্যাঁ। হুম, সামাজিক বিভেদ দূর করতে পারি। ঠিক আছে, এই কয়েকটা পয়েন্ট এনাফ। কিন্তু সেটা আমি যেটা বলি যে এগুলো তোমরা লিখে রাখবে, লিখে পয়েন্ট ওয়াইজ সেন্টেন্সটা যেরকম যেন সাজানো গোছানো হয়, মানে একটু আচ্ছা, একটু না থেমে। ঠিক আছে স্যার। ঠিক আছে মতন, ভেরি গুড। নেক্সট হ্যান্ড রেজ করো। নেক্সট কে আছো? সন্দীপ কানেক্টেড। সঞ্চিতা একটু পরে নিচ্ছি তোমাকে। সন্দীপ কানেক্টেড, সন্দীপ বলো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে। মিড ডে মিল প্রকল্পের সব থেকে মেন কারণ হচ্ছে শিশুদের পুষ্টি যোগান দেওয়া। এছাড়াও সকল শিশুকে বিদ্যালয়মুখী করে তোলা, শিশুদের প্রতিদিন বিদ্যালয়ে হাজিরা সুনিশ্চিত করা। এছাড়াও রয়েছে শিশুদের একসাথে যদি তারা খাবার খায় তাহলে তাদের মধ্যে যে বর্ণ বৈষম্যের ব্যাপারটা দূর হবে, তাদের মধ্যে একতা তৈরি হবে। গুড, ভেরি গুড। হুম। এবং ওটা তুমি যে রেগুলারিটি বললে, ওখানেও কোনো একটা সময় যে শেষে ঢুকে দেবে, এবং এর ফলে স্যার আমরা ড্রপ আউটও অনেকটা রোধ করা গেছে। হুম। হ্যাঁ স্যার। তাহলে নেক্সট কোশ্চেন তোমাকে বলবে ড্রপ আউটটা কি জিনিস, তখন তুমি আরামসে বলতে পারবে। তোমার কোশ্চেনে এমন একটা খেয়ে দেবে যাতে পরের কোশ্চেনে ঢুকতে পারে। হ্যাঁ স্যার। ঠিক আছে সন্দীপ, ভেরি গুড।
সঞ্চিতা আরেকবার হ্যান্ড রেজ করো। হ্যান্ড রেজ করো। এসছে, দাঁড়াও কানেক্ট করছি, দাঁড়াও। হুম, কানেক্টেড। সঞ্চিতা বলো। স্যার বলছি এটা এখানে এই মিড ডে মিলের জন্য স্কুল ছুটটা কমেছে, মানে স্কুল ছুট হয় না, সব শিশুরা স্কুলে আসার চেষ্টা করে, ওই মিড ডে মিলের জন্যই আসে। আর তাদের পুষ্টির দিকটাও এখানে লক্ষ্য রেখে মিড ডে মিল রান্না করা হয়। যেমন তাদেরকে সপ্তাহে 7 দিনের মতো একটা খাবার একটা লিস্ট থাকে, যেখানে এই খাবারগুলো দেওয়া হবে তাদেরকে। মানে গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত সবাই এই খাবারগুলো পায়। এই জন্য স্কুলের বড় ব্যাপার হচ্ছে সব থেকে স্কুল ছুটটা কমানো এবং পুষ্টির সরবরাহ করা ওদের মধ্যে। কোশ্চেনগুলো দেখেছো, এক থেকে দেওয়া আছে, আমি একটা ধরবো। হ্যাঁ স্যার বলুন। তোমার ক্লাসে যে ছেলেমেয়ে আছে, স্যার তোমার ক্লাসে যে ছেলে মেয়ে আছে যারা স্লো লার্নার, আর কিছু ছেলে মেয়ে আছে যারা খুব এগিয়ে আছে, তুমি কিভাবে সমন্বয় সাধন করে লেসন প্ল্যান করবে পড়াবে? যারা স্যার স্লো লার্নার তাদেরকে আমি আলাদা করে টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা করব এবং দেখার চেষ্টা করব যে তারা কতটা স্লো আছে, তাদের শিখনে বাকিদের থেকে তারা কতটা পিছিয়ে আছে সেটা আগে নির্ধারণ করব এবং তাদের জন্য ক্লাসের আবার রিঅ্যারেঞ্জ করব, মানে তাদেরকে আবার নতুন করে সেই বিষয়গুলো অন্যভাবে শেখানোর চেষ্টা করব যাতে তারা আর পিছিয়ে না পড়ে, তাদের সাথে এগিয়ে যেতে পারে। এখানে ঠিক আছে, তোমার অ্যান্সারে দুটো জিনিস আমি ইনক্লুড করছি। তাদেরকে বলবো যে তাদেরকে আমি এক গ্রুপ ওয়াইজ ভাগ করে তাদের মধ্যে পিয়ার লার্নিং বা গ্রুপ লার্নিং এর ব্যবস্থা চালু করবো। আচ্ছা আচ্ছা স্যার। গ্রুপ লার্নিং, পিয়ার লার্নিং শব্দটা ইউজ করবে, তাদেরকে একটু ভাগ দেবে। আর যেটা বললে তুমি যে তারা স্লো, এখানে আরেকটা include করবে যে তারা যে স্লো আছে সেটা নির্দিষ্ট কোনো মানে ওরা বোঝার ক্ষেত্রে তারা স্লো আছে নাকি তাদের পার্টিকুলার কোনো লার্নিং ডিসএবিলিটিস রয়েছে। ঠিক আছে স্যার। মনে করো দেখা গেল ডিসলেক্সিয়া যদি আছে, তো হ্যাঁ। সেগুলো লার্নিং ডিসএবিলিটি শব্দটা উল্লেখ করবে। হ্যাঁ, ঠিক আছে। তুমি তো শুধু অনলাইনে আছো, আমাদের অফলাইনে নেই তো। না স্যার অফলাইনে আমরা যাই না, আমার তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, যদি কিছু থেকে থাকে তোমরা ওই অ্যাপসে দেখবে, ওখানে মেসেজ ইয়ে করা যায়, মানে চ্যাট করা যায়, ওখানে সেই জায়গাগুলো বলবে, সেগুলো কভার করে দেবো। হ্যাঁ, স্যার বলছি মানে অফলাইনে আপনারা কখনো মানে মক ইন্টারভিউর ব্যবস্থা করেন না? তাহলে আমি একবার হয়েছে, আরো মোট তোমাদের ইন্টারভিউর আগে 5 বার হবে। সেটা সম্ভবত সামনে রবিবারে একটা সম্পূর্ণ মক ইন্টারভিউ হবে, সেটা আমি জানিয়ে দেবো। ঠিক আছে স্যার, তাহলে আমরা অ্যাটেন্ড করবো ওটাতে। হ্যাঁ, নোটিফিকেশন পাবো। মোট 5টা মক ইন্টারভিউ নেবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। আরেকজন কি হ্যান্ড রেজ করছিলে? মামুনি কানেক্টেড, বলো। কোথায় গেলে? মামুনি তোমাকে কানেক্টেড নেই, শোনা যাচ্ছে? বাদ দিলাম। আচ্ছা, তোমরা একটু চ্যাটে বলো, চ্যাটে অনেকে, আমি কিভাবে কথা বলবো বুঝতে পারছি না স্যার। ও আচ্ছা, ঠিক আছে, একটু বুঝতে গেলে হ্যান্ড রেজ করেছে।
আমি ফার্স্ট টাইম অনলাইন ক্লাস করছি, কিছু বুঝতে পারছি না, মাইক্রোফোন কিভাবে ইউজ করব। ইভা দেখো ওখানে একটা তোমার চ্যাটের পাশে একটা হ্যান্ড রেজের অপশন আছে, সেই হ্যান্ড যদি রেজ করো আমার কাছে নোটিফিকেশন চলে আসবে, আমি অ্যাকসেপ্ট করলেই তোমাকে নিয়ে নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আর কিছু কারো বক্তব্য আছে যেটা নিয়ে ডিসকাস দরকার? না আমি কোশ্চেন করবো এরকম কয়েকটা? আমি দেবাশিস, খুশবু আর বলো বলো কানেক্টেড, হ্যাঁ স্যার, হ্যালো বলো বলো বলো। স্যার, বলছিলাম মিড ডে মিলের বরাদ্দটা স্যার আগেরটাই আছে কি পরিবর্তন হয়েছে? অর্ডার মানে ওই টাকা পয়সা? হ্যাঁ স্যার, টাকা পয়সাটা। না, আমি যেটা দিয়েছি লাস্ট সর্বশেষ সেটাই আছে। ওটা দেওয়ার আগে যদি রেকটিফিকেশন হয় জানুয়ারির দিকে, তো আরেকবার হয়ে থাকে, তখন আমি তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ওটাই ছিল। হুম, মিড ডে মিলের নতুন নাম কি? কনক বলো। হ্যাঁ স্যার, হলো ওই কোশ্চেনটাই ছিল। আচ্ছা ঠিক আছে। হুম। বনশ্রী বলো কি বলছো? মিড ডে মিলের নতুন নাম স্যার এনপি। ও, নিউট্রিশনাল, এটা পুরনো, মানে যখন শুরু হয় 1995। তাহলে এমপি পোষণ পিএম পিএম ও পোষণ। পিএম পোষণ স্যার পিএম পিএম পোষণের পুরো নামটা? প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। হুম, ঠিক আছে। এটা কেন্দ্র সরকার প্রকল্প নাকি রাজ্য সরকার প্রকল্প? স্যার কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার না, এটা হচ্ছে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগের প্রকল্প। এর খরচের 60% দেয় সেন্ট্রাল, 40% দেয় স্টেট। ঠিক আছে, সেন্ট্রাল স্টেট এই ওয়ার্ডটা বলবে, সেন্ট্রাল সিএসএসএস নাকি? সিএসএসএস, হ্যাঁ, স্পন্সর স্কিম, স্কিম। ঠিক আছে। দেবাশিস, দেবাশিস বলো। সন্দেহ দে, দে। শোনা হ্যাঁ শোনাচ্ছি, বলো। হুম, শুনতে পাচ্ছেন স্যার? স্যার এখন হ্যাঁ এই জাস্ট জয়েন হলাম স্যার, তখন ছিলাম না। আচ্ছা, বলো, কিছু বলবে? স্যার কোয়েশ্চেন অ্যান্সার গুলোই হোক স্যার, অ্যান্সার দেবো কিছু। তুমি লাইনে ঢুকে গেছো, তখন তোমাকে কি থেকে জিজ্ঞাসা করবো বলো? আপনার যেটা ইচ্ছা করুন, আমি ওরে বাবা। এইরকমই বলবে। তোমাকে যদি বলে যে কোথা থেকে কি জিজ্ঞাসা করব, তুমি বলবে স্যার জিজ্ঞাসা করুন, কখনোই বলবে না এটা জিজ্ঞাসা করুন, তাই না? ঠিক দেবাশিস, তুমি মাঝখানে 2 সপ্তাহ আসোনি? না স্যার, আসা হয়নি, একটু ওই বাড়িতে কাজ চলছিল ওই জন্য। কালকে যাবো স্যার স্যার। ধান কাটছো নাকি? না হ্যাঁ, না স্যার, এমনি ঘরে একটু কাজ চলছিল। ঠিক আছে। কি করছো? আমরা তো ধান কাটছি। ও, না স্যার এই সময় হুম,
ধান কাটারই এখন সময়। না, এখন কি রাত্রে কোথায় কাটবে, পিটবে লোকে ধরে নি। তুমি দেবাশিস আমাকে বলো, ফরমেটিভ অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্ট কি জিনিস, তফাৎটা কি? ফর্মেটিভ আর সামেটিভ। ফর্মেটিভ সামেটিভের কেবিসির মতো কোশ্চেন স্কিপ করবে নাকি? তোমার তো এটা বলার কথা দেবাশিস। সবিতা বলো। সবিতা কানেক্টেড, বলো। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা হচ্ছে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদেরকে যে ছোট ছোট কোশ্চেন করা হয় কিংবা কুইজ, এটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা শিক্ষাবর্ষের শেষে যেটা পরীক্ষা নেওয়া হয় সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। তাই কি? একটু নেওয়া যাক কারো অ্যান্সার, তারপর তোমাকে বলছি। আর কে বলবে? খুশবু কানেক্টেড, বলো। খুশবু, হ্যাঁ স্যার। এত লেট বলো বলো। হ্যাঁ স্যার, বলছিলাম ফর্মেটিভ ইভ্যালুয়েশন হলো শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন যে মূল্যায়ন করা হয় তাই হলো ফর্মেটিভ ইভ্যালুয়েশন। আর সে সামেটিভ ইভ্যালুয়েশন হলো সামেটিভ ইভ্যালুয়েশন একটি নির্দিষ্ট সিলেবাসের উপরে মূল্যায়ন করা হয়। নির্দিষ্ট সময়ের শেষে, সেটা তোমার আহ, শিক্ষণ শিক- শিক্ষণ প্রসেস চলাকালীন বা প্রক্রিয়া চলাকালীন যে মূল্যায়ন করা হয় সেটা ফর্মেটিভ। আর সামেটিভটা হচ্ছে একটা নির্দিষ্ট টার্ম বা নির্দিষ্ট বছরের শেষে। বছরের শেষেটা বলবে না, দেখো সুবিধা। তার কারণ হচ্ছে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ, এরকম তো হচ্ছে, তাদের 3বার হচ্ছে বছরে। নির্দিষ্ট সময় বা টার্মের শেষে যেটা করা হয় সেটা হচ্ছে সামেটিভ। ঠিক আছে খুশবু, ওকে। আর কেউ বলো, মামনি। বলো। স্যার কানেক্ট হয়েছে? হ্যাঁ কানেক্ট হয়েছে, এটা তো বলছি। আচ্ছা, ফর্মেটিভ ইভালুয়েশন হচ্ছে শিক্ষার্থীর পাঠ চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করার জন্য সেটাকে বলা হচ্ছে ফর্মেটিভ ইভালুয়েশন। আর ইভালুয়েশন হচ্ছে পাঠদান শেষে মানে পাঠ্যক্রমের শেষে শিক্ষার্থীর অর্জিত অভিজ্ঞতা মূল্যায়ন করার জন্য যে ধরনের মূল্যায়ন করা হয় সেটাকে বলা হচ্ছে সামেটিভ ইভালুয়েশন। ও মামনি, মানে তুমি আমাদের আচ্ছা, এডুকেশন মামনি। হ্যাঁ স্যার। ঠিক আছে, ক্লাসে আসছো না? স্যার কালকে যাব। ও, ঠিক আছে, এটাই হবে। আচ্ছা তুমি তাহলে এডুকেশন যখন, মামনি তুমি আমাকে একটা বলো, ফর্মেটিভটা অ্যাসেসমেন্ট ফর লার্নিং নাকি অ্যাসেসমেন্ট অফ লার্নিং? ফর্মেটিভটা অ্যাসেসমেন্ট ফর লার্নিং নাকি অ্যাসেসমেন্ট অফ লার্নিং? শিখনের মূল্যায়ন নাকি শিখনের জন্য মূল্যায়ন? স্যার কনফিউজ হয়ে গেছি, মানে এটা পড়িছি কিন্তু কনফিউজ, মানে এটা একটু গুলাই দেখতে, ফেলি। ঠিক আছে দেখো,
অ্যাসেসমেন্ট আমি ফর লার্নিং মানে কি? শিখনের জন্য মূল্যায়ন। তার মানে কি তুমি যে শিখবে তার জন্য মূল্যায়ন। ফরমেটিভটা কখন হয়? চলাকালীন। চলাকালীন, হ্যাঁ। তাহলে চলাকালীন যে তুমি শিখছো সেই শেখার জন্য যে মূল্যায়নটা অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং সামেটিভটা কি তুমি কতটা শিখলে, হ্যাঁ, কতটা শিখলে সেটা যাচাই করা হয় সামেটিভে তো। আর ফরমেটিভ কেন করা হয়? যে তোমার কোথায় ঘাটতি আছে, কোথায় ডেফিসিট আছে, কোথায় সমস্যা আছে, তার জন্য কোথায়? ফরমেটিভ। তাই ওটা শিখনের জন্য মূল্যায়ন, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে শিখনের মূল্যায়ন। তোমার শিখনটা whether your learning has been completed or not, or whether your learning has been done or not, তুমি কতটা লার্ন হয়েছে সেটা দেখার জন্য যেতে রেজাল্ট দিচ্ছি, তার মানে শিখনের মূল্যায়ন, অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তুমি ক্লাস 7 এর ফার্স্ট সেমিস্টারে কতটা শিখলে ফার্স্ট টার্মে, শিখনের সেই শিখনটাকে মূল্যায়ন করা, তাই শিখনের মূল্যায়ন, সেটা অ্যাসেসমেন্ট অফ লার্নিং। ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, আর কারো কিছু কোশ্চেন চ্যাটের কেউ দিয়ে রেখেছো? ঠাকুরদা ধান কাটছো? প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, পিএম পোষণ। স্যার কোশ্চেন করুন, বুঝতে পারছি না আমি কিভাবে বলবো। ওকে। আচ্ছা, এরপরে বলো আমি কি কোশ্চেন অ্যান্সার করব নাকি আজকে মতো শেষ করব? আমি তো কোশ্চেন করছি, কোশ্চেন উত্তরগুলো যে যে দিচ্ছে অন্যরা সেটা একটু খাতায় নোট রাখো। আর বলো, কারো কিছু নির্দিষ্ট টপিক আছে? হয় চ্যাট করো বা হ্যান্ড রেজ করো। কারো সমস্যামূলক প্রশ্ন বা কিছু অন্য যে কোনো এরিয়া তোমার রিলেটেড, প্রস্তুতি, ডিফারেন্স বিটুইন ইভালুয়েশন এন্ড এক্সামিনেশন। হ্যাঁ, এটা একটা ঠিক। আর কারো কি আসছে দেখি? আর বলো। একসাথে করবো কয়েকটা। এটা ঠিক তোমাদের এর মতো। আচ্ছা, চ্যাটে আছো কিছু? বলো। শিক্ষার ব্যাপকতার সংকীর্ণতা, ওরে বাবারে, এত ডেপথের বইগুলো কেন পড়ছো ইন্টারভিউর জন্য? হ্যাঁ, সংকীর্ণতা ব্যাপকতা তুমি বুঝতেই পারছো। একটা ব্যক্তি কেন্দ্রিক, একটা সমাজ কেন্দ্রিক। হুম, বল দিয়ে একটু ব্যাপক অর্থ কি? একটা শিক্ষার সামগ্রিক একটা সামগ্রিক একটা যেমন ব্যক্তিত্বের বিকাশ হয়, একটা সমাজের বিকাশ হয়, একটা সামাজিক ভাবে হয়। ক্লাসের স্যার এর কোশ্চেনটা আগের বার করেছিল, হ্যাঁ সেটা অবশ্যই ওর ইন্টারভিউ দেখে ভালো হয়েছিল। আর বলো, এগুলো তোমাদের ডিএড ফিএড এ দেখবে। এসআই এর বাংলা নাম কি? এসআই এর এমনি স্কুল ইন্সপেক্টর বললো, বাংলা ও বাংলা অবর বিদ্যালয় পরিদর্শক। এসআই এর বাংলা হচ্ছে অবর বিদ্যালয় পরিদর্শক। আচ্ছা দেখো, ইভালুয়েশনটা তোমার একটু এক্সামিনেশন, কোনো পরীক্ষায় কোনো স্টুডেন্টের জ্ঞান বোধ দক্ষতা যাচাই করা হয়। আর ইভ্যালুয়েশনে সেখানে শুধু জ্ঞান বোধ দক্ষতা যাচাই না, সেখানে তাকে প্রয়োজনীয় কারেক্টিভও দেওয়া হয়ে থাকে। তার সামগ্রিক মূল্যায়ন হয়ে থাকে, কতটা কি আছে, ঘাটতি আছে, কতটা কি আছে, সেটা সবটা দেখা যায়। দেখি চ্যাটটা একটু বলো। আর এক্সামিনেশনটা ওল্ড কনসেপ্ট, এটা একটা ওয়ান টাইম
আর ইভলিউশনটা ওয়ান টাইম নয়, এটা একটা নিরবচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। তোমাকে কেন শিক্ষিকা হিসাবে নেব স্যার, একটু বলবেন? আচ্ছা এটা বলো তোমরা কে কি বলবে। তার মানে একই রকম, তোমাকে কেন শিক্ষিকা হিসাবে নেব, বলবে কেউ? শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যে গুণাবলী প্রয়োজন হয়, একজন শিশু বান্ধব ব্যক্তিত্ব, একটা ধৈর্য ও সহনশীলতা, বিষয়ের প্রতি আগ্রহ, শিক্ষা দানের প্রতি আগ্রহ, এর প্রত্যেকটা স্যার আমার মধ্যে আছে। আমি নিজে অত্যন্ত ব্যক্তিগত জীবনে ধৈর্য, সহানুভূতিশীল, যেটা শিশুদের শিক্ষকের ক্ষেত্রে বা যে কোনো শিক্ষকের ক্ষেত্রে যেটা একটা বড় গুণ। এবং আমি বিষয়ের প্রতি, আমি শিক্ষকতার পেশার প্রতি অনেক, মানে আমার বহুকাল থেকেই আমি অনুরক্ত। এই পেশাকে আমি সম্মান করি, এই পেশার প্রতি আমি দায়বদ্ধ, এবং আমি নির্বাচিত হলে এই পেশার প্রতি শিক্ষকতার যে সমস্ত ধৈর্য, সহানুভূতিশীল, বিষয়ের প্রতি দায়বদ্ধতা, শিশু বান্ধব মানসিকতা, এই সমস্ত গুলো আমার মধ্যে আছে। এবং আমি সেই মানে এমনিতেও শিক্ষকের চাকরি মানে তথাকথিত পরিচিতিটা হয়তো পাইনি, কিন্তু আমি এমনিতেই বাচ্চা কাচ্চাকে পড়াই বাড়িতে বা পাড়াই। সেই হিসাবে শিক্ষক হিসেবে আমি আছি, হয়তো সরকারি চাকরিটা পাইনি, কিন্তু শিক্ষক হিসেবে আমি আমার কাজটা করেই যাই। এবং আমি এই শিক্ষকতার পেশায় নিযুক্ত বা নির্বাচিত হলে আমি আমার সেরাটা আরো বেশি ভালো করে দিতে পারবো, আমার ডেডিকেশনটা দেখাতে পারবো। স্যার লাইভ ক্লাসটা রেকর্ড থাকবে? হ্যাঁ রেকর্ড থাকবে সঞ্চিতা, লাইভ ক্লাসটা পরে রেকর্ড সেকশনে গিয়ে দেখতে পাবে। আসলে ঠিক আছে, আমরা শেষ করি, আজকে 1 ঘন্টা পেরিয়ে গেছি, 1.5 ঘন্টা। রেকর্ড থাকবে লাইভ ক্লাসটা, রেকর্ডেড লাইভ অপশন দেখতে পাবে। শেষ করছি তাহলে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ কনক, থ্যাংক ইউ টু অলসো। শেষ করি তাহলে, গুড নাইট টু অলসো, থ্যাংক ইউ ভেরি মাচ অমিতা। ওকে ঠিক আছে, চলো বাই, গুড নাইট, ভালো থেকো, গুড নাইট নরেশ।